আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই যে আপনি এই আলাপটি দেখছেন, আপনিও কিন্তু আওয়ামী লীগের সমর্থক হতে পারেন, কিংবা আপনার পাশের 10টা লোকের মধ্যে নিশ্চয়ই আওয়ামী লীগের সমর্থক দেখতে পান। তো এই সব সমর্থক বা আপনার ভবিষ্যৎটা আসলে কি? দল যদি নির্বাচনেই আসতে না পারে, কাকে ভোট দেবেন আপনারা বা তারা? আপনাদের নিয়ে কিন্তু রাজনীতি হচ্ছে বেশ। তো কি সেই রাজনীতি? চলেন দেখা যাক। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে চলছে এক রুদ্ধশ্বাস নাটক। গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে প্রধান দলগুলো তো বটেই, এমনকি ছোট ও মধ্যম সারির দলগুলোও মরিয়া। কিন্তু এই পুরো ডামাডোলের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের রাজনীতিতে একসময়ে প্রভাবশালী দল আওয়ামী লীগের ভোট ব্যাংক। এই আওয়ামী লীগের ভোটাররাই এখন বিরোধী দলগুলোর প্রধান টার্গেট, যাদেরকে নানা কৌশল আর প্রতিশ্রুতির মাধ্যমে নিজেদের দিকে টানতে চাইছে তারা। অবস্থা এমন যে আওয়ামী লীগের ভোট যার পাতে পড়বে তাকে আর ঠেকিয়ে রাখা যাবে না। তাই বাইরে যতই হাক ডাক শোনা যাক না কেন, ভেতরে ভেতরে চলছে আওয়ামী ভোটারদের দলে টানার প্রতিযোগিতা। অর্থাৎ আওয়ামী লীগ যার, গদি তার। আর এই সুযোগেই আওয়ামী লীগও দেখছে নীরবে রাজনীতিতে ফিরে আসার এক অভিনব পথ। ভোটার টানার রাজনীতি, কে কার ভরসা? আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংককে নিজেদের পক্ষে টানার চেষ্টা চলছে জোরে সোরে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্পষ্ট বক্তব্যেও সেই আভাস মেলে। তিনি বলছেন, আওয়ামী লীগের 43%, জাতীয় পার্টির 14% এবং তাদের নিজেদের 3% ভোট রয়েছে। তার শর্ত, যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে না পারে এবং জাপা ও বামপন্থী 14 দলীয় জোটকে নির্বাচনের বাইরে রাখা হয়, তবে তিনিও ভোটে যাবেন না। তার মূল উদ্দেশ্য একটাই, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, যেখানে শুধুমাত্র বিএনপি বা জামায়াত নির্বাচন করবে এমন পরিস্থিতি তিনি চান না। এর মাধ্যমে তিনি ঘুরিয়ে আওয়ামী লীগের ভোটারদের ভোটদানের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর যেন আরও এক ধাপ এগিয়ে। তিনি স্পষ্ট করে বলেছেন, যারা ভালো আওয়ামী লীগ তাদের জন্য বিএনপি জামায়াত সহ সকল দলের দরজা খোলা। এই কথাটি এক অর্থে আওয়ামী লীগের তৃণমূলের এবং অপেক্ষাকৃত কম বিতর্কিত নেতাদের প্রতি একটি সেফ প্যাসেজ বা নিরাপদ পথের ইঙ্গিত দেয়। এর মাধ্যমে তিনি আওয়ামী লীগের বিশাল জনসমর্থনের একটি অংশকে দলটির উচ্চ নেতৃত্বের ব্যর্থতার বিপরীতে দাঁড় করিয়ে নিজেদের জোটে টানার পাশাপাশি অন্য দলের সমীহ আদায় করতে চাইছেন, এমনই মত বিশ্লেষকদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আরও সরাসরি। তিনি ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা তুলে নেবে। এটি নিঃসন্দেহে ক্ষমতা হারিয়ে চুপসে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটি বড় রাজনৈতিক বার্তা বা আশ্বাস। একদিকে এটি তৃণমূলকে আশ্বস্ত করার কৌশল, অন্যদিকে এটি রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটি ইঙ্গিত বটে। মন পাওয়ার রাজনীতিও বলছেন অনেকে যদিও। তবে গোলাম মাওলা রনি যেন সবকিছু ছাপিয়ে গেলেন। তার মতে আওয়ামী লীগের ভোটাররা আল্লাহর মালে পরিণত হয়ে গেছেন। এর অর্থ ভোটাররা এখন আর দলীয় নির্দেশনায় আবদ্ধ নন। তিনি মনে করেন, আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতা বা পাতি নেতা এখনো এলাকায় আছেন এবং পালাননি, তারা ইতোমধ্যে বিএনপি বা জামায়াতের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশন করে ফেলেছেন। রনি বলেন, 14 মাস আগের তুলনায় বর্তমানে আওয়ামী লীগের ব্যাপারে সারা বাংলাদেশে অনেক পজিটিভ কথাবার্তা হচ্ছে। তার শঙ্কা, আওয়ামী লীগের ভোটাররা দলের প্রধান শেখ হাসিনার কথা মতো ভোট বর্জন করবেন, নাকি তাদের ভোট কেন্দ্রের দিকে
টেনে আনার মতো শক্তি সামর্থ্য তৈরি হবে এটা বলা যাচ্ছে না। তার এই বিশ্লেষণ এটাই স্পষ্ট করে যে আওয়ামী লীগের ভোটাররা এখন রাজনীতির ট্রাম্প কার্ড, যাদেরকে ধরে রাখতেই বিরোধী শিবির এত মরিয়া। স্বতন্ত্রের ছদ্মবেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তন। ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দেয়া হবে না, এটা মোটামুটি পরিষ্কার। এটা আওয়ামী লীগ বোধহয় নিজেরাও জানে। তবে দলীয় প্রতীকে নির্বাচন করতে না পারলেও একটি ভিন্ন কৌশল নিয়ে নির্বাচনের মাঠে ফিরতে চাইছে আওয়ামী লীগ, এরকম আলোচনা আছে। আর তা হল স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ। নির্ভরযোগ্য সূত্র মতে আওয়ামী লীগের নেতারা সেই সুযোগ কাজে লাগাতে চাইছেন। আওয়ামী লীগ অন্তত 60টি আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে। এই আসনগুলোর মধ্যে বিশেষ করে সেগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে যেখানে আওয়ামী লীগের রিজার্ভ ভোট তুলনামূলকভাবে বেশি এবং যেখানে সংখ্যালঘু ভোট 18 থেকে 22% মধ্যে। দেশ এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি নির্বাচনী টিম এ নিয়ে নাকি কাজ করছে। তাদের লক্ষ্য 10 থেকে 15টি আসনে নিশ্চিত জয়, 40টির মতো আসনে অল্প ব্যবধানে বিজয় আশা করা, সব মিলিয়ে সর্বনিম্ন 35 থেকে সর্বোচ্চ 60টি আসনে জয়লাভের সম্ভাবনা তৈরি করা। এর ফলস্বরূপ নির্বাচনের ফলাফলে দলটির বিরোধী শিবিরে বসার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। বিশ্লেষকদের মতে এটি একটি অত্যন্ত দূরদর্শী কৌশল হতে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার পরও দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জোরালো রাখার এর চেয়ে ভালো পদ্ধতি আর হয় না বলেই মত বিশ্লেষকদের। জামায়াত ও আওয়ামী লীগের ট্র্যাজিক পলিটিক্স। নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর অবস্থান আরও জটিল সমীকরণের জন্ম দিয়েছে। তাদের নেতারা মনে করছেন কম আসন নিয়ে বিরোধী দলে গেলে দলীয় অবস্থান দুর্বল হবে, বরং বিএনপির সঙ্গে সমঝোতা করে সংসদে আসন বাড়ানো এবং মন্ত্রিসভায় অংশ নিতে পারাই তাদের জন্য লাভজনক হবে। তবে সবচেয়ে বড় কৌতুককর পরিস্থিতি তৈরি হবে তখন যখন সংসদে আওয়ামী লীগের স্বতন্ত্র এমপিরাও সরকারের বিরুদ্ধে কথা বলবেন। সূত্রমতে জামায়াত যদি পৃথকভাবে নির্বাচন করে সরকারের বাইরে থাকে, তখন দৃশ্যত জামায়াত এবং আওয়ামী লীগের স্বতন্ত্র এমপিদের বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। জামায়াতের দায়িত্বশীল সূত্র একে আত্মঘাতী এক ট্র্যাজিক পলিটিক্স বলে মনে করে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্টভাবেই বলেছেন, বর্ণচোরা আওয়ামী লীগারদের চিনতে মানুষ ভুল করবে না, জনগণ তাদের প্রতিহত করবে। অন্যদিকে সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ তো আরও দৃঢ় কণ্ঠে বলেছেন, জামায়াত বিরোধী দলে যাবে কেন, তারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবে। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, ইতিহাস সাক্ষী। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের সঙ্গে এক হয়ে রাজপথে বিএনপি সরকারের বিরুদ্ধে জামায়াত আন্দোলন করেছিল। সেই জামায়াতে ইসলামীকে যদি ভবিষ্যতে আবারও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের স্বতন্ত্র এমপিদের সাথে কৌশলগতভাবে এক হতে হয়, তাহলে সেটা সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটবে। এবং তারপর যদি আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে না পারে, তবে তাদের নেতারা স্বতন্ত্রভাবে জিতে সংসদে প্রবেশ করলে দেশে একটি আওয়ামী বান্ধব পরিবেশ তৈরি হবে। একটা সংখ্যায় এই স্বতন্ত্র এমপিরা যারা প্রকারান্তরে আওয়ামী লীগের লোক, তারা একজোট হয়ে দেশের শাসন ব্যবস্থায় একটি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করবে। এই প্রক্রিয়ায় সরকার গঠনে তারা বড় ভূমিকা রাখতে পারবে। আর এই পরিবেশ তৈরি হলে দেশে প্রত্যাবর্তনের একটা পথও তৈরি হয়ে যেতে পারে দলটির প্রধান শেখ হাসিনার জন্য, এমনটা মনে করে তারা। সহজ কথায় আওয়ামী লীগের ভোটারদের ভোটগুলো নিশ্চিত করে তাদের প্রতিনিধিদের সংসদে ঢুকিয়ে একটি শক্তিশালী রিভার্স ফোর্স বা প্রত্যাবর্তন শক্তি তৈরি করাই হচ্ছে এই কৌশলের মূল লক্ষ্য। এই শক্তি কেবল বিরোধী শিবিরকে দুর্বল করবে না, বরং রাজনীতিতে এমন একটি আবহ তৈরি করতে পারে যা দলের উচ্চ নেতৃত্বের ফিরে আসার জন্য সহায়ক হবে। এই কৌশল একাধারে দলের ঐতিহ্য ও ক্ষমতাকে ধরে রাখার প্রচেষ্টা এবং একই সাথে দেশের রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা পুনরুদ্ধারের এক অভিনব উপায়, এমনটাই বলছেন
বিশ্লেষকরা। ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস 11ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে দিল্লির লালকেল্লার কাছে রেড ফোর্ট মেট্রো স্টেশনের নিকটবর্তী বিস্ফোরণকে সন্ত্রাসী ঘটনা হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ এই ঘোষণার কিন্তু একটা অর্থ আছে, যতক্ষণ না এই ঘোষণা হয়েছে ততক্ষণ এটা সন্ত্রাসী ঘটনা নাকি গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে এই নিয়ে একটা সন্দেহ ছিল। কিন্তু সরকার এই ব্যাপারকে আর ওই দুর্ঘটনা গ্যাস সিলিন্ডার ফেটে সেইটা বলেনি, পরিষ্কার বলেছে সন্ত্রাসী ঘটনা। 10 নভেম্বরের সন্ধ্যায় এই বিস্ফোরণে অন্তত 13 জন নিহত এবং 20 জনেরও বেশি আহত হয়েছে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে আছে কয়েকজন ভারতীয় চিকিৎসক এবং 2 জন বাংলাদেশি নাগরিক। প্রাথমিক তদন্ত থেকে জানা যায় যে টেরার মডিউল এই বিস্ফোরণ ঘটিয়েছে সেটি পাকিস্তান ভিত্তিক জঈশ-ই-মোহাম্মদ এবং অন্যান্য উগ্রপন্থী সংস্থার সঙ্গে যুক্ত। ভারতের তদন্তকারী সংস্থাগুলো প্রায় 2900 কিলোগ্রাম বিস্ফোরক উপাদান অ্যামোনিয়াম নাইট্রেট সেটা ফরিদাবাদে সংগ্রহ করতে পেরেছে। প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী এটি মূলত বৃহত্তর এবং আরও বিস্তৃত আক্রমণের অংশ ছিল, যা 200টি জায়গাতে আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণ ঘটাবার পরিকল্পনা ছিল। 2011 সালের মুম্বাই হামলার মতো বিস্তৃত সন্ত্রাস পরিচালনার লক্ষ্য ছিল এখানে। সিএনএন এবং অন্যান্য প্রধান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, একাধিক সংবাদ মাধ্যম স্পষ্টভাবে বলেছে, লক্ষ্য করেছে যে ভারত সরকার সরাসরি এখনো পর্যন্ত পাকিস্তানের নাম উল্লেখ করে অভিযোগ করেনি, যদিও তার পরদিন পাকিস্তানের একটি বিস্ফোরণে ভারতের নাম উল্লেখ করেছে তারা। কিন্তু ভারত যদিও পাকিস্তানের নাম উল্লেখ করেনি, তবুও পাকিস্তানে অবস্থিত জঈশ-ই-মোহাম্মদের সঙ্গে এই ঘটনায় অভিযুক্তদের সম্পর্ক ছিল বলে উল্লেখ করেছে। এ ব্যাপারে তদন্ত এখনো চলমান। যদিও এই ঘটনায় বাংলাদেশের সন্ত্রাসীদের যোগ স্পষ্ট হয়েছে 2 বাংলাদেশির গ্রেপ্তারের ঘটনায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে লালকেল্লার কাছে পার্কিং লট পর্যন্ত ওই 2 জন বাংলাদেশের নাগরিক ওই গাড়িতেই ছিল এবং বিস্ফোরণের পর তারা দিল্লি রেল স্টেশন থেকে জম্মু হয়ে পহেলগাঁও যাওয়ার জন্যে ট্রেন ধরে। তাদের গ্রেপ্তার করা হয় জম্মু রেল স্টেশনে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। স্বীকার না করেও উপায় ছিল না, সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেছে পরিষ্কারভাবে। পহেলগাঁওয়ে 22 এপ্রিল 26 জন হিন্দু টুরিস্টকে তাদের ধর্ম জিজ্ঞেস করে জানা গেছে যখন তারা হিন্দু তখন তাদের খুন করা হয়েছিল। ভারত সরকার স্পষ্ট প্রমাণ পেয়েছিল যে এই খুনিরা স্থানীয় নয়, তারা সবাই পাকিস্তানি, যদিও স্থানীয় স্তরে তাদের সহযোগীরা ছিল। স্থানীয় সহযোগীদের পরে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে যে 2 জন তারা পরে খুন হয়েছে। কিন্তু ভারত অপেক্ষা করেনি। পাকিস্তানি সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা পাকিস্তানকে শিক্ষা দিতে 22 এপ্রিলের পর 7ই মে রাত্রে সন্ত্রাসী জঙ্গিদের 9টি ঘাঁটিতে শক্তিশালী মিসাইল হামলা করে সেসব ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। তারপর পাকিস্তানে ভারত হামলা করলে 4 দিনের ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় এবং সেখানে কি ফলাফল সেটাও সবাই জানেন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এখনো পর্যন্ত পাকিস্তানি জঙ্গিদের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি, কারণ যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কেউ পাকিস্তানি নয়। অভিযুক্তরা সবাই ভারতের নাগরিক
আর বিদেশি বলতে মাত্র দুজন, তারা বাংলাদেশের। বাংলাদেশে যদি বর্তমানে শেখ হাসিনার সরকার থাকতো তাহলে বলা যেত যে বিস্ফোরণে জড়িত বাংলাদেশিরা সরকারের প্রশ্রয় ও মদত ছাড়াই এই কাজে যুক্ত হয়েছে। কিন্তু ইউনূস সরকার গত 1.5 বছর যেভাবে ধর্মীয় উগ্রপন্থীদের, সন্ত্রাসীদের জেল থেকে ছেড়েছে, তাদের নানাভাবে মদত দিয়েছে এবং সর্বোপরি ভারতের বিরুদ্ধে শত্রুতার যে পর্যায়ে নিয়ে গেছে, তাতে পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার দায় ইউনূস সরকার এড়াতে পারে না। স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন ওঠে, ইউনূস সরকারের যদি দায় থাকে, তাদেরকে যদি অভিযুক্ত করা যায় পাকিস্তানের সরকারের মতো, তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে ঘোষিত নীতি বর্তমানে আছে, সেই অনুযায়ী সম্পূর্ণ যুদ্ধ না হোক, অন্তত বাংলাদেশের জঙ্গি ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার সম্ভাবনা প্রবল। এবং সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা যদি পাকিস্তানের মতো পাল্টা দেয়ার বাসনা যদি হয় ইউনূস মিয়ার বাংলাদেশের, তাহলে যাকে বলে পুরোপুরি যুদ্ধ, সেটাতে নামতে বাধ্য হবে ভারত। কিন্তু সেটা পরের কথা। আপাতত আমরা যাই সার্জিক্যাল স্ট্রাইকে। তার আগে দেখা যাক সার্জিক্যাল স্ট্রাইক করতে চাইলে সেটা কবে নাগাদ করতে পারবে ভারত বা করবে। পহেলগাঁও ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের 9টি সন্ত্রাসী ঘাঁটিতে ভারত আক্রমণ করেছিল 7ই মে, অর্থাৎ 22 এপ্রিল পহেলগাঁও কাণ্ডের 15 দিন পর। তার আগে 2019 সালে পুলওয়ামা কাণ্ডের পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক হিসেবে বালাকোট বিমান হামলা করেছিল ভারত 12 দিন পর। 2016 সালেও উরি আক্রমণের বদলা নেয় ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে কদিন পর? 11 দিন পর। এই হিসেবে বাংলাদেশের জঙ্গি ঘাঁটিগুলোতে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে ভারতীয় আক্রমণের বড়সড় সম্ভাবনা আছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোথায় জঙ্গিদের ঘাঁটি আছে? সত্যি বলতে কি, এ ব্যাপারে আগে তেমন কিছু আমি জানতাম না, খোঁজ খবর সেরকম ছিল না। কারণ পাকিস্তানের জঙ্গি ঘাঁটির বিষয়ে আমরা বেশি জানতাম, তাদের কথা বেশি শুনতাম। কিন্তু বাংলাদেশের জঙ্গি ঘাঁটিগুলোর ব্যাপারে টুকটাক তাদের জঙ্গিরা এখানে এসছে, ঝামেলা করেছে, সেগুলো ঠিক। কিন্তু তাদের জঙ্গি ঘাঁটি কোথায় কি আছে সেটা আমিও জানতাম না, স্বীকার করে নিলাম। তাই দিল্লিতে একজনকে ধরতে হলো। ভদ্রলোক আগে রয়ে কাজ করতেন, বছর 2-3 হলো তিনি অবসর নিয়েছেন। বাংলাদেশে বেশ কিছু বছর পোস্টিং ছিল তার, কারণ তারও মাতৃভাষা বাংলা। জানতে চাইলাম তার কাছে যে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক হলে সেটা বাংলাদেশের কোথায় হতে পারে। এর উত্তরে আমি তো ভেবেছিলাম 1-2 জায়গার নাম করবেন, তিনি তো একটা লম্বা জায়গার লিস্ট, জঙ্গি ঘাঁটির লিস্ট আমাকে দিলেন। বললেন বাংলাদেশে জঙ্গিদের যে এত ঘাঁটি আছে, সত্যি করে বলছি আমি জানতাম না। শেখ হাসিনার আমলে এইসব ঘাঁটিগুলোর বেশিরভাগ অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু গত 1.5 বছরে এরা আবার যথেষ্ট সক্রিয় হয়েছে। সৌজন্য মোহাম্মদ ইউনূস, শান্তির নোবেল জয়ী। কোথায় আছে এই ঘাঁটিগুলো? বাংলাদেশে সন্ত্রাসী জঙ্গি ঘাঁটির অবস্থান সম্পর্কে ভারতীয় গোয়েন্দা, দেশীয় সিকিউরিটি বাহিনী এবং আন্তর্জাতিক মিডিয়ার কাছেও নিশ্চিত তথ্য রয়েছে। কি সেই তথ্য? প্রথম নাম চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম হিল ট্র্যাক্ট। এটা হচ্ছে সর্বোচ্চ জঙ্গি ঘাঁটির ঝুঁকির জায়গা। এটি সন্ত্রাসী অবকাঠামোর প্রধান কেন্দ্র। বান্দরবান জেলায় জঙ্গি গোষ্ঠী আন্তর্জাতিক সংযোগ পর্যন্ত স্থাপন করেছে। বিশেষত চাইখং পাড়া, রেমাক্রি ইউনিয়ন এবং থানচি ও বান্দরবান জেলার দুর্গম পার্বত্য এলাকা জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া, সংক্ষেপে JFHS নামটা আবার বলি, জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া
এই জঙ্গি গোষ্ঠীর প্রশিক্ষণ ক্যাম্পের জন্য এই অঞ্চল খুব পরিচিত। এরপরে বলি কক্সবাজার। কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কাছাকাছি বড় রোহিঙ্গা জঙ্গিদের ঘাঁটি আছে। ওই RSA, রোহিঙ্গা স্যালভেশন আর্মি ইত্যাদি তাদের ঘাঁটি, এবং তারাও এখন কিন্তু ভারতের বিরুদ্ধে কাজে ব্যস্ত। আন্তর্জাতিক মিডিয়া উল্লেখ করেছে যে 2020 সালে বাংলাদেশ পুলিশ এই JFHS এর বিরুদ্ধে এখানে অভিযোগ করে। কোথায়? কক্সবাজারে। বাংশখালী একটি দূরবর্তী পাহাড়ি এলাকা যেখানে ব্যাপক প্রশিক্ষণ অবস্থান রয়েছে বলে জানা যায়। এটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চল। এবার আসি চট্টগ্রাম পার্বত্য অঞ্চল। এবার আসে সিলেট জেলায়। সিলেট জেলায় জঙ্গিদের বড় ঘাঁটি আছে। 2017 সালে নিও JMB নেতা মুসা সিলেটে একটি সুদৃঢ় জঙ্গি আড্ডায় গুলিবর্ষণে মারা গিয়েছিল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব অভিযান চালিয়েছিল তখন সিলেটে 2017 সালে। বিস্তৃত সেখানে গোলমালের চিহ্ন সেখানে পাওয়া গেছে। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী এবং নওগাঁওতেও JMB জঙ্গিদের ঘাঁটি আছে। 2010-11 সালে নিরাপত্তা বাহিনী এই জেলাগুলি থেকে JMB নেতাদের গ্রেপ্তার করেছিল। কবে? 2010-11 শেখ হাসিনার আমলে। রংপুরে জঙ্গিদের ঘাঁটি আছে লালমনিরহাট বিমানবন্দরে। ভারতের স্ট্রাইকের নিশানায় আছে এই অঞ্চলটি। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা। ঢাকা শহরের বিশেষত বিশ্ববিদ্যালয় এবং জনসংযোগ অঞ্চলে জঙ্গিদের অনুপ্রবেশ এবং তাদের নিয়োগের জন্য এখানে জঙ্গিদের যাতায়াত এবং ঘাঁটি হিসেবে ব্যবহার হচ্ছে। সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যমুনায় স্থিত বাসভবনের কাছাকাছি জঙ্গি নেতাদের বাসস্থান আছে। জঙ্গি নেতারা ঘাঁটি ছেড়ে এসে তাদের অনেকেই মোহাম্মদ ইউনূসের কাছাকাছি তারা বাড়িতে তারা অবস্থান করছে। সেখান থেকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে এইসব জঙ্গি নেতাদের নিয়মিত যোগাযোগ আছে। ভারতের স্ট্রাইকের নিশানায় তাই যদি যমুনা থাকে কেউ আশ্চর্য হবেন না। এই প্রসঙ্গে বলি, গত কিছুদিন আগে বাংলাদেশের, ভারতের তো বটেই, বাংলাদেশেরও বিভিন্ন সংবাদপত্রে একটি খবর বেরিয়েছিল, কেউ হয়তো খেয়াল করেননি। যমুনার উপর দিয়ে ড্রোন ঘুরছে। এই ড্রোন হচ্ছে বাংলাদেশের নিজস্ব ড্রোন। তারা ওখান থেকে সার্ভেয়ান্স তারা রেখে দিয়েছে, পাহারা দিচ্ছে। দেখুন, পাপ করলে শাস্তি পেতে হবে, এটা ভারতের বর্তমান নীতি। এর ব্যত্যয় হওয়ার সম্ভাবনা খুব কম। বাংলাদেশে স্ট্রাইক হবেই, আজ না হোক কাল। এর জন্য নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা আছে কি? ইউনূসের মাথায় যদি সেরকম চিন্তা থাকে তবে বলে দেওয়া ভালো, তাকে আরো অনেক বেশি মূল্য দিতে হবে। ওই একদিনের এক রাতের যে আক্রমণই করুক না কেন ভারত জঙ্গি ঘাঁটিতে বাংলাদেশে, নির্বাচন পেছানো চলবে না, সেটা হবেই। এখনকার মতো এখানেই রাখছি।